তাহলে এটাকেও জামাতের জন্য সুবিধার হয়ে যাবে। তার মানে কেউ কাউকে ছাড় দিয়ে আর চলবে না। এখন আজকে তারেক রহমান 300 ফিটে দাঁড়িয়ে কি বক্তব্য দেবেন? তারেক রহমান তার নতুন বাংলাদেশের কোন রাজনীতিটা শুরু করবেন? জিয়াউর রহমানের, খালেদা জিয়ার, নাকি তারেক রহমানের তার নিজস্ব স্টাইলের কোনো রাজনীতি? সেটাও আমরা দেখার অপেক্ষা থাকব। এবং 12 ফেব্রুয়ারি যে নির্বাচনটি হতে যাচ্ছে, সেই নির্বাচনের সামনে যতগুলো চ্যালেঞ্জ রয়েছে, ভারত এবং আওয়ামী লীগের যে ষড়যন্ত্র রয়েছে, সেগুলো বিএনপি জামাত কতটুকু মোকাবেলা করতে পারে, সেটাও আমাদের সামনের দিনগুলোতে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখতে হবে। কারণ আসছে নির্বাচনটি বানচালের জন্য আওয়ামী লীগ বিশাল অঙ্কের টাকা বিনিয়োগ করেছে। বলা হচ্ছে সীমান্ত দিয়ে প্রচুর অস্ত্র বাংলাদেশে ঢুকছে এবং টার্গেট কিলিং ক্রমান্বয়ে বাড়বে। সবকিছুর মাঝে এই নির্বাচনটি বাংলাদেশের প্রতিটি মানুষ চাইছেন এবং এই নির্বাচনটি হওয়া খুব জরুরি। এখন একে অপরকে নির্বাচন বানচালের অভিযোগ তুললেও প্রকৃত অর্থে দেশের মানুষ জানেন যে নির্বাচনটা আসলে কারা চাইছেন না। সো বিএনপি এবং জামায়াতকে মিলে যারা নির্বাচন চাইছেন না, অর্থাৎ অতীত স্বৈরাচার, তাদের মোকাবেলা করতে হলে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। এবং বিভাজিত জাতিকে ঐক্যবদ্ধ করতে হলে তারেক রহমান এবং ডক্টর শফিককে এক টেবিলে বসতে হবে, নতুবা আওয়ামী লীগ বা দিল্লি সেই সুবিধাটা গ্রহণ করবে। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আগামীর বাংলাদেশে প্রাসঙ্গিক করা, অর্থাৎ তারেক রহমান কি তার পুরনো আদলে রাজনীতিটা করবেন, বা তারেক রহমান মির্জা ফখরুল বা সালাউদ্দিন আহমেদ বা মির্জা আব্বাসদের সেই পরিকল্পনা মাফিক কাজ করবেন, নাকি মাহাদি আমিন কিংবা তারেক রহমানরা শিবলি কিংবা আমাদের ওসমান হাদি অথবা নাহিদ সার্জিস হাসনাদের রাজনীতিটা করবেন? কারণ তারুণ্যের এই নতুন আগমনটি বাংলাদেশের সামনে একটা বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়ে গেছে। কারণ নাহিদ ইসলামরা অচেনা কয়েকটা মুখ রাজপথে নেমেছিল, হাসিনার ফ্যাসিজমকে দূর করেছিল। আবার ওসমান হাদিরা দিল্লি না ঢাকা স্লোগান তুলে বুকে না মাথায় বুলেট খেয়েছিল এবং তার জানাজায় 15 লক্ষ মানুষের আমরা সমাগম দেখেছি। অর্থাৎ এই নতুন বাংলাদেশ তারেক রহমান রেখে যাওয়া 17 বছরের আগের বাংলাদেশ নয়। এই বাংলাদেশে তারেক রহমানকে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। তারেক রহমানের এই আগমনে অস্বস্তি কি বিরোধী দলের মধ্যে থাকবে? ইতিমধ্যে জামাত তারেক রহমানের এই আগমনকে স্বাগত জানাচ্ছে। তারা বলছে তাদের, অর্থাৎ বিএনপির এই প্রধান ব্যক্তির দেশে আসায় বিএনপির মধ্যে এখন শৃঙ্খলা ফিরবে। কারণ বিগত 15-16 মাসে বিএনপি নিজেরা নিজেদের কোন দলে 200 অধিক মানুষ মারা গেছে। এবং আজকেরও খবর, গতকালকের যে লাস্ট খবর, আমাদের দ্বীপ জেলা ভোলা একটি ছেলে সিফাত নাকি যেন নাম তার, সিফাত মেবি, তিনি তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে ঢাকায় যাওয়ার পথে হয়তোবা তার দল অথবা আততায়ী, আমি এখনো কনফার্ম তথ্যটি জানি না, তাদের আক্রমণের শিকার হন এবং প্রাণ হারান। এই যে প্রাণ হারাবার ঘটনাগুলো, এর মধ্যে দেখেছি হাতিয়ায় 2 গ্রুপের সংঘর্ষে 5 থেকে 6 জন মানুষ মারা গেছে। বিশাল চ্যালেঞ্জ তারেক রহমানের সামনে। দলের মধ্যে যে গত 16 বছরের অসন্তোষ ছড়িয়ে রয়েছে, দলের মধ্যে নেতা কর্মীদের মধ্যে যে হাহাকার, দলের মধ্যে নেতা কর্মীদের লুটপাট চাঁদাবাজির যে দৌরাত্ম্য তৈরি হয়েছে, সেখান থেকে এই দলকে ফিরিয়ে আনা তারেক রহমানের জন্য খুব কঠিন চ্যালেঞ্জ হবে। পাশাপাশি যে কথাটি বলেছিলাম, জামায়াত, এনসিপি সহ নতুন প্রজন্ম যে রাজনীতিটা শুরু করেছে, পরিবারতন্ত্রের বিরুদ্ধে যে নতুন একটা জোয়ার সৃষ্টি হচ্ছে, সেখানেও তারেক রহমানকে অনেক কাঠখড় পোহাতে হবে। কারণ এই বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পর ওসমান হাদিদের জানাজায় 15 লক্ষের অধিক লোককে একসঙ্গে দেখা গেছে, যাদেরকে একটি টাকা দিয়ে বা খাবার, বিরিয়ানি বা কোনো বড় প্রচারণা গাড়ি ভাড়া করে আনতে হয়নি। তার মানে আগামীর বাংলাদেশ বলে দিচ্ছে বাংলাদেশকে জনগণ কোন পথে দেখতে চাইছে। জামাত ইসলাম তারা বিএনপিকে তাদের প্রধান প্রতিপক্ষ ভাবছে এবং বিএনপিও জামাতকে তাদের প্রধান প্রতিপক্ষ ভাবছে। এই ক্ষেত্রে দুটো দলের মধ্যে সবচেয়ে বড় ফাইট হবে আগামীর নেতৃত্ব নিয়ে। জামাতের যে নতুন নেতৃত্ব ডক্টর শফিকুর রহমানকে ঘিরে তৈরি হয়েছে, তিনি যে ডাইনামিক চালগুলো দিচ্ছেন এবং শিবিরকে সারা বাংলাদেশের প্রধান বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদে বিজয়ী করেছেন, এটা বিএনপির জন্য আরো বড় চ্যালেঞ্জ হয়ে গেছে।
পক্ষান্তরে গত 16 বছর বিএনপি কেবল পরাজিত হয়েছে, আন্দোলনে পরাজিত হয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে পরাজিত হয়েছে। কমিটি গঠনে বিএনপির মধ্যে অসন্তোষ, মারামারি, কাটাকাটি দেখেছি। গত 15-16 বছরে রাষ্ট্রকে শান্তিপূর্ণ অবস্থানে রাখতে পারেনি বিএনপি, নিজেদের দলীয় নেতা কর্মীদের কন্ট্রোল করতে পারেনি বিএনপি। লুটপাট, মারামারি, চাঁদাবাজিতে মানুষের মধ্যে বিএনপির বিরুদ্ধে একটা অসন্তোষের বীজ বপন হয়েছে। যারা বিএনপি করেন তারাও বলতে বাধ্য হচ্ছেন, এই বিএনপিকে ভোট দিয়ে কি করে ক্ষমতায় বসাবো। তারেক রহমানের সামনে এটিও একটি বিশাল চ্যালেঞ্জ, কারণ তিনি যে জিয়াউর রহমানের সন্তান, তার রক্তে বেগম জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্ত রয়েছে। আদর্শের যে ধারা, নানান রকম চাপ তৈরি হচ্ছে, সেই চাপগুলো এখন প্রশমিত হবে নাকি বিস্ফোরিত হবে সেটা নিয়েও নানান প্রশ্ন রয়েছে। দর্শক, তারপরে যে বিষয়টি, বিএনপির সঙ্গে এনসিপি যাবে নাকি এনসিপি জামাতের সঙ্গে যাবে, এটা নিয়েও মানে দড়ি কষাকষি বলি বা আমরা রশি টানাটানি বলি, যেটাই বলি চলছে। তবে তারেক রহমানের সাথে এনসিপি শীঘ্রই একটি বৈঠক হতে যাচ্ছে। সে বৈঠকই সিদ্ধান্ত হবে এনসিপি বিএনপিতে না জামাতে যাবে। পাশাপাশি কেউ কেউ বলছেন এনসিপি শেষ পর্যন্ত জামাতেই যাবে, এটিও এখন কনফার্ম নয়। আবার তারেক রহমানের সামনে আরেকটি বড় চ্যালেঞ্জ আসছে নির্বাচনে। দুটো প্রতিদ্বন্দ্বিতা, এখন আর 71 ইস্যু থাকবে না। একটি হবে ইনসাফ, সততা, আরেকটি হলো প্রগতি, গণতন্ত্র। অর্থাৎ জামাতের থিমটি হবে ইনসাফ, ন্যায়, অর্থাৎ রুল অফ ল, মানে আইনের শাসন ভার্সেস ইসলামের মিশ্রণ। তারেক রহমানের সামনে মূল টার্গেট হবে প্রগতিশীলতা, অর্থাৎ প্রগতিশীল রাজনীতি, গণতন্ত্রের ধারা, মধ্যপন্থা। অর্থাৎ পুরো পৃথিবী তারেক রহমানকে এই মুহূর্তে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় একটি কারণেই, যেন বাংলাদেশ উগ্রপন্থী বা দক্ষিণপন্থীদের হাতে চলে না যায়। আর পক্ষান্তরে মধ্যপন্থী, অর্থাৎ বিএনপিকে মধ্যপন্থী বলা হয়, তাদের হাতে যেন অ্যাটলিস্ট ক্ষমতা থাকে, যেহেতু আওয়ামী লীগ নেই। ভারত সহ নানান দেশ এজন্য বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়। কিন্তু পক্ষান্তরে পাকিস্তান, চীন, তুরস্ক, তাদেরও নিজস্ব একটি চয়েস রয়েছে। কয়েকটি সূত্র বলছে পাকিস্তানের সাথে বিএনপি এবং জামাতের সম্পর্ক যথেষ্ট ভালো রয়েছে। সাম্প্রতিক সময়ে পাকিস্তান এবং বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক মানে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে বৈঠক হয়েছে। এ ব্যাপারে পাকিস্তান বিএনপির মতামত জানতে চেয়েছে। এখন বিএনপি ভারতের ইশারায় যদি পাকিস্তানের সাথে আগামী দিনগুলোতে কোনো সম্পর্ক নতুন করে সৃষ্টি না করে, সেক্ষেত্রে পাকিস্তানের সাপোর্টটি হারাবে বিএনপি। কারণ এই দেশ থেকে ভারত বা হাসিনার পরাজয়ের মধ্য দিয়ে পাকিস্তান শক্ত একটি জায়গা তৈরি করে ফেলেছে, ইতিমধ্যে সেইভাবেই ভারতীয় গণমাধ্যম দাবি করছে। অন্যদিকে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে একাধিকবার তুরস্কের এরদোয়ানের বৈঠক হয়েছে, এমন কিছু সূত্রের খবর পাওয়া গেছে, যদিও এই খবরটি জামায়াত ফলো করে প্রকাশ করেনি। অন্যদিকে চীন ব্যালেন্স করতে চাইছে, বা চীন এটিও বোঝার চেষ্টা করছে যে বিএনপি বা তারেক রহমান দেশে দিচ্ছেন ভারতের কোনো গ্রিন সিগন্যালে বা কোনো শর্তে, নাকি এগুলো প্রচারণা, অথবা বিএনপি ভারতের সঙ্গে এবং চীনের সাথে কোন সম্পর্কটা। সারা দেশে যে প্রচারণা বেগম খালেদা জিয়া চালিয়েছিলেন, তিনিও তার পাশে ছিলেন এবং তিনি তখন বিএনপির যে রাজনীতি, সেই রাজনীতিতে ধীরে 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 অভিজ্ঞতা অর্জন করছিলেন। এবং 2021 সালে আমরা দেখেছি 21 সালের যে নির্বাচন ছিল, জাতীয় নির্বাচনে তারেক রহমানের একটি বড় ভূমিকা দলকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে, নির্বাচনে জয়লাভের ক্ষেত্রে। এরপরে আমরা তাকে দেখতে পেয়েছি যুগ্ম মহাসচিব হিসেবে দলের দায়িত্ব পালন করতে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে বর্তমানে তিনি দায়িত্ব পালন করছেন। শক্তিশালী পক্ষগুলো আছে, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, তাদের সঙ্গে একটা সক্রিয় বোঝাপড়ার মাধ্যমে সত্যিকার অর্থে নিশ্চিতভাবে ফেব্রুয়ারির নির্বাচনটা আদায় করে নিতে বাংলাদেশে সম্ভবত 2024-এর 5ই আগস্টের পর যে প্রশ্নটা সবচেয়ে বেশি রাজনৈতিক কৌতূহলের সৃষ্টি করেছে, সেটি ছিল তারেক রহমান দেশে ফিরবেন কবে, আদৌ তিনি ফিরবেন কিনা। আজকে সে সব প্রশ্ন সন্দেহ অবসান ঘটিয়ে তারেক রহমান সপরিবারে বাংলাদেশে ফিরছেন 17 বছর পর। 2008 সালে 18 মাস ধরে কারাবাস করবার পর, সেনা হেফাজতে ভয়াবহ নির্যাতনের শিকার হবার পর 2008-এর 11ই সেপ্টেম্বর
তিনি দেশ ছেড়েছিলেন স্ত্রী জুবায়দা রহমান এবং কন্যা, শিশু কন্যা তখন জাইমা রহমানকে সাথে নিয়ে। সেই জাইমা রহমান এবং জুবায়দা রহমানকে নিয়ে তারেক রহমানের এই ফেরা নিশ্চিতভাবে পারিবারিকভাবে তাদের জন্য খুব আবেগ ঘন একটা মুহূর্ত। কারণ তারেক রহমান যখন বাংলাদেশ ছেড়েছিলেন 17 বছর আগে, তখন তার শারীরিক অবস্থা শুধুমাত্র সেনা নির্যাতনে, হেফাজতের নির্যাতনে ভয়াবহ খারাপ ছিল, তার মেরুদণ্ডের হাড় ভেঙে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, তার উপরে যে ধরনের অভিযোগের নানা রকম তীর ছিল এবং যে ধরনের এক রকমের কলঙ্ক নিয়ে তাকে দেশ ছাড়তে হয়েছিল, মানে তিনি সাবেক প্রধানমন্ত্রীর এক কুপুত্র, দুর্নীতিগ্রস্ত এক রাজনৈতিক নেতার পরিচয় নিয়ে দেশ ছেড়েছিলেন 17 বছর আগে। এরপর থেকে সব সময় দলের সাথে থেকে, মায়ের সাথে থেকে ভার্চুয়ালি রাজনৈতিক কর্মকাণ্ডে সর্বতোভাবে মনোযোগ দিয়ে আজকে যখন তারেক রহমান তার কন্যা, যিনি এখন প্রাপ্তবয়স্ক, সেই তরুণী কন্যা জাইমা রহমান কিংবা স্ত্রী ডাক্তার জুবায়দা রহমানকে নিয়ে যখন ফিরছেন, তখন সারা বাংলাদেশ তার জন্য অপেক্ষা করছে কৌতূহল নিয়ে, আগ্রহ নিয়ে। আর নেতা কর্মী সমর্থকরা সহ বাংলাদেশের ব্যবসায়ীদের একটি অংশ, সম্পাদকদের একটি অংশ, সুশীল সমাজের একটি অংশ অধীর আগ্রহে অপেক্ষা করছে যে তারেক রহমানই সম্ভবত ভবিষ্যৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং একমাত্র নিরাপদ চয়েস, যিনি একটা মধ্যপন্থার বাংলাদেশ এই দুঃসময়ে, মানে একটা ঝুঁকিপূর্ণ যে সময় তৈরি হয়েছে বাংলাদেশে, যেখানে বাংলাদেশ কোন পথে হাঁটছে একটা বিরাট অংশের মানুষ বুঝতে পারছেন না, চরম পন্থার দিকে যাচ্ছে কিনা বাংলাদেশ, তা নিয়ে দেশি বিদেশি মহলে উৎকণ্ঠা আছে, ঔৎসুক্য আছে। তখন তারেক রহমানকেই তারা নিরাপদ পছন্দ হিসেবে, ভরসা স্থল হিসেবে চিহ্নিত করেছেন। কাজেই তারেক রহমান সস্ত্রী সন্তান সহজে ফিরছেন। এই ফেরাটা 2008 সালের 11ই সেপ্টেম্বরের তুলনায় অনেক অনেক আলাদা। নিশ্চিতভাবে তারেক রহমান, জুবায়দা রহমান, জাইমা রহমান তিনজনেই ভীষণভাবে আবেগাপ্লুত থাকবেন তাদের দেশের মাটিতে ফেরার বিষয়টা নিয়ে। আবেগাপ্লুত থাকবেন এ কারণেও যে শুধুমাত্র যে কোটি কোটি নেতা কর্মী সমর্থক তাদের জন্য অপেক্ষা করছেন তাই তো নয়। মা খালেদা জিয়া, যিনি তখন পুরো ব্যবস্থাপনাটা করেছিলেন যে ছেলেকে কি করে মুক্ত করে বিদেশে একটা নিরাপদ জীবনে পাঠানো যায়, সেজন্যে যিনি তখনকার সেনা কর্তৃপক্ষের সঙ্গে সকল আলাপ আলোচনা করেছিলেন এবং সংবাদ মাধ্যমের সামনে কাঁদতে কাঁদতে বলছিলেন তখন যে আমি বলে দিয়েছি ও আর রাজনীতি করবে না, কিন্তু তাকে যাতে বিদেশ যেতে দেওয়া হয়, না হলে আমার ছেলে বাঁচবে না। ওই যে একজন মায়ের আকুতি, সেই মা তার সন্তান, তার বড় পুত্র যখন বাংলাদেশে ফিরছেন, তার দলের মানে দায়িত্ব একরকমের আনুষ্ঠানিকভাবে নিতে সশরীরে, তখন মা খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন এবং প্রায় 1 মাসের বেশি সময় ধরে তিনি হাসপাতালে গুরুতর রোগশয্যায়। এই পরিবারটি থাকবেন খালেদা জিয়ার বাড়ি ফিরোজার পাশেই, গুলশানের 196 নম্বর বাড়িতে। সে বাড়ি প্রস্তুত তারেক রহমানকে সম্বর্ধনা জানানোর জন্য 300 ফিট রাস্তার ওপরে বিরাট মঞ্চ, যে মঞ্চের সামনে 24 ঘন্টা প্রায় বাকি থাকতেই নেতা কর্মী সমর্থকেরা জড়ো হতে শুরু করেছেন নেতাকে এক ঝলক দেখবার জন্য। সকাল 11টা 20 মিনিটে ঢাকায় নামবেন তারেক রহমানের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। কিন্তু জুবায়দা রহমান, জাইমা রহমানও সম্বর্ধনা স্থলে সেই মঞ্চে এসে ভক্তদের, সমর্থকদের দেখা দেবেন কিনা সেটা কিন্তু বিএনপির তরফে পরিষ্কার করা হয় নাই।